দিনের মালয়েশিয়া সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন খাতে ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। ভোট বানচালের হুমকিকে স্বৈরাচারের পতধ্বনি মনে করছে বিএনপি। আগামীতে সিলেকশন নয়, ইলেকশন চায় জামায়াত। নির্বাচনে কালো টাকার বিস্তার রোধে রাজনৈতিক দলের সহায়তা চাইলেন অর্থ উপদেষ্টা। ডিসেম্বর থেকে এনবিআর বিলুপ্তির ঘোষণা। এবং জুলাই গণহত্যার বিচারে ব্যাঘাত ঘটালে কঠোর শাস্তি, হুঁশিয়ারি ট্রাইব্যুনালের। লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ 21 আগস্ট। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। 3 দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাত 9:15টায় তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে দুপুরে সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেফরি চিয়াহের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি বাংলাদেশের আবাসন, বন্দর, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বিনিয়োগের আহ্বান জানান। জবাবে চিহা বলেন, তার প্রতিষ্ঠান অবশ্যই বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজে বের করবে। এদিকে গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার বিশেষ সমাবর্তনে একথা জানান তিনি। সমাবর্তনে অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়। আরও জানাচ্ছেন মুদাসির আলী। সামাজিক ব্যবসার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া। বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ইউনূস। বলেন, বাংলাদেশে 2024 সালের জুলাই ও আগস্টে তরুণদের নেতৃত্বে সংগঠিত অভ্যুত্থান ভবিষ্যৎ আশার নতুন অর্থ তৈরি করেছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে তার সরকার কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। The youth-led uprising in July and August 2024, just about a year back, has given me new meaning to our national identity and hopes for the future. Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. পৃথিবীকে বদলে দেওয়ার জন্য প্রয়োজন প্রকৃত নেতার, প্রয়োজন সমস্যা সমাধানকারীর, এমন মন্তব্যও করেন প্রধান উপদেষ্টা। The world doesn't need more followers. It needs leaders. It needs problem solvers. এ সময় শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, সাহসী চিন্তা করতে এবং সে অনুযায়ী কাজ করতে পরামর্শ দেন অধ্যাপক ইউনূস। Dream big, think boldly, and imagine the biggest thing you want to achieve for yourself. মুদাসসির আলী, মোহনা সংবাদ। একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যান্সারে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, একটি পক্ষের নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, ধমক দিয়ে নির্বাচনের অভিযাত্রা বন্ধ করা যাবে না। কোনো একক গোষ্ঠীর এই আন্দোলন নয়, কাজেই কেউ কোনো অবস্থাতেই ধমক দিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখবেন। ইতিহাস শিক্ষা দেয়, যারা ৭৩-এও ছিলেন তারাও যেমন দাবিয়ে রাখতে পারেন নাই,
আর বিগত স্বৈরাচার অনেক গুম, অনেক শহীদ, অনেক পঙ্গুত্ব বরণ করিয়েছেন, তারপরও বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় নাই। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের আরেক জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। এমন আইন প্রণয়ন করা হোক, এমন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক যে কেউ যাতে হাতে আইন তুলে নিতে সাহস না করে, কেউ যাতে সংঘবদ্ধ হয়ে সে যদি অপরাধীও হয় তাকে তো হত্যা করা, বেআইনিভাবে হত্যা করার কোনো অধিকার নেই। কেন একটা উস্কানিমূলক কথার উপর সাই দিয়ে অনেক লোক এসে একজন মানুষকে হত্যা করে চলে যাবে? এই ঘটনা হতে পারে না। এটা তো সভ্য সমাজের নমুনা হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কঠোর ব্যবস্থা করতে হবে। এই সময় 15 আগস্টে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন রিজভী। তিনি জানান, কেক না কেটে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলের অফিস ও মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। অনাড়ম্বর এই অনুষ্ঠান, কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না। শুধু তার দীর্ঘ জীবন কামনা করে এবং তার আশু সুস্থতা কামনা করে, তার রোগ মুক্তি কামনা করে আমাদের দোয়া এবং মিলাদ মাহফিল। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে ধূম্রজাল সৃষ্টিকারীরাই নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি ভিত্তির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন আয়োজন সহ 7 দাবিতে বুধবার আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জুলাই সনদ ঘোষণাপত্রের আইনি ভিত্তি এবং সেই অনুযায়ী জাতীয় নির্বাচন আয়োজন সহ 7 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলাম। রাজধানীর বিজয়নগরে আয়োজিত কর্মসূচিতে জামায়াত নেতারা বলেন, নির্বাচনে তাদের প্রস্তুতি আছে, তবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এজন্য গণভোট আয়োজনের পরামর্শ তাদের। মানবিক সেবা আপনারা কি করেছেন, দেশ গঠনমূলক আপনারা কি করেছেন, এগুলো মূল্যায়ন করে জনগণ জামাতকে ইনশাআল্লাহ আগামীতে ক্ষমতায় পাঠাবে। কোন রাজনৈতিক দল যদি রাজি না হয়, গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। আর দলটির সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, অধিকাংশ জনগণের দাবি অনুযায়ী পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতি চালু হলেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে। আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোন নির্বাচন, হাসিনা মার্কা নির্বাচন, খুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না। বাংলাদেশে সিলেকশন নয়, জামায়াত ইলেকশন চায়, এমন মন্তব্য করে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দেশের 71% মানুষ পিআরের পক্ষে। 71% লোক যদি পিআর চান, তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে? মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেইভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি। গণতন্ত্রের কথা বলে যারা জনমতকে উপেক্ষা করছে তাদের বিষয়ে সবাইকে হুঁশিয়ারি করেন নায়েবে আমির। বলেন, দেশে আরেকটি 1-11 কোনোভাবেই কাম্য হতে পারে না। দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 111 ক্ষেত্র তৈরি করবেন না। সভাস্থল থেকে একটি মিছিল নাইটেঙ্গেল মোড় হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। নিম্নকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ কমিশনের কাছে 7 দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা বলেন, জুলাই সনদ প্রণয়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণার সিদ্ধান্তটি প্রশ্নবিদ্ধ হয়েছে। এদিকে আগামী নির্বাচনকে পেশি শক্তির প্রভাব মুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল। এমআর আসাদের রিপোর্ট। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছে কমিশন। ফেব্রুয়ারি মাসে
রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। যদিও সেই নির্বাচনের পদ্ধতি নিয়ে এখনো রাজনৈতিক অঙ্গনে আছে ভিন্ন ভিন্ন মত, বুধবার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট সহ কয়েকটি দাবি উত্থাপন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা আমাদের আগামী জাতীয় নির্বাচনে হতে হবে। জাতীয় নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন দাবি দেওয়ার মধ্যেও আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলে দলটির নেতারা বলেন, জুলাই সনদ প্রণয়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত হয়নি। স্থানীয় নির্বাচন তো আগে হওয়া প্রয়োজন, যাতে নাকি লেভেল প্লেইং ফিল্ড কতটুকু আছে, আমরা রাজনৈতিক দলগুলো কতটুকু সভ্য হয়েছি এটা যাতে প্রমাণ হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে, এটা চূড়ান্ত হওয়ার আগে প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটা ডেট ঘোষণা করে দিলেন। এতে করে আমরা মনে করি যে এই জুলাই সনদের এই জাতীয় ঐক্যমত্যের বিষয়টাকে উনি অনেকটাই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। এদিকে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী নির্বাচনকে অর্থ ও পেশিশক্তির প্রভাবমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তারা। পেশিশক্তিটাও নষ্ট হয়ে যাবে আর প্রশাসন যেন নিরপেক্ষ থাকে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মর্যাদা দিয়ে আগামী নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট থাকবে। এজন্য রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবে না বলেও জানান উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ডিসেম্বর থেকে এনবিআর থাকবে না। অধ্যাদেশ অনুযায়ী 2টি বিভাগের মাধ্যমে কাজ শুরু হবে। কালো টাকা যেটা আমরা কালোটা 2টা জিনিস, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে, যে কালো টাকা যাতে এখন রাজনৈতিক জিনিস, আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে, এখন যদি ওনারা যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট। তো কিন্তু এটা লাগবে যদি আমরা সঠিক এসে চাই। জুলাই গণহত্যার বিচারে কেউ ব্যাঘাত ঘটালে শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বুধবার আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার শুনানি শেষে 21 আগস্ট অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেছেন আদালত। এদিকে চানখারপুলের হত্যা মামলায় 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। একজন সাক্ষী জানিয়েছেন, গুলি বর্ষণের সময় এক পুলিশকে তিনি হিন্দিতে কথা বলতে শুনেছেন। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। প্রবল ছাত্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ঠিক সেদিন ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে 5 জন নিহত ও 1 জন গুরুতর আহত হন। পরে হতাহতদের পুলিশ ভ্যানে তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এর আগের দিন আরেকজনকে গুলি করে হত্যা করে পুলিশ। এই ঘটনায় গত বছরের 11 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে মামলা করা হয়। সেই মামলার আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী 21 আগস্ট জানা যাবে 16 আসামির বিচার হবে কিনা। 21 আগস্ট 2025 তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। ওই দিন নির্ধারণ হবে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। এমডি আরাফাত হোসেন নিরস্ত্র একজন, সো উনি এই মামলায় অব্যাহতি পাওয়ার 100% অধিকার আছে। ফরমাল চার্জে বলা হয়েছে যে ঘটনার সময় আরাফাত উদ্দিন উপস্থিত ছিল। এছাড়া আরাফাত উদ্দিনের বিরুদ্ধে আর যে এলিগেশন, কোনো এলিগেশনে আরাফাত উদ্দিনের বিপক্ষে আসে না। শুনানিতে জুলাই গণহত্যার বিচার বিলম্বিত চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন ট্রাইব্যুনাল 2। উক্ত আবেদনগুলোতে যে সকল ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারায় ওই আবেদন করার কোনো এখতিয়ার ডিফেন্সের নাই। এরকম কিছু আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছেন যে এই ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এ ধরনের কোনো সুযোগ দিবেন না। এদিকে রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার মামলায় 3 দিন সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাক্ষ্য দিয়েছেন 6 জন। বুধবার সাক্ষ্য দিতে এসে এক সাক্ষী দাবি করেন, গুলিবর্ষণকারী একজন পুলিশ সেদিন হিন্দিতে কথা বলছিলেন। যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন, এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন না আমি শুনেছি, ইধারাও শব্দ প্রয়োগ করেছেন।
এবং এটা উনি বলেছেন যে না এটা হিন্দিভাষী নয়, এটা আমরাও বাঙালিরাও ব্যবহার করে। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 20 আগস্ট। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণে সরকারের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। তবে এসব দাবি সহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে 1 মাসের সময় বেঁধে দেয় সংগঠনটি। জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজি বলেন, 14 সেপ্টেম্বরের মধ্যে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে কর্মবিরতি সহ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে 2018 সালে 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতা চালু করে সরকার। তখন জাতীয়করণের প্রতিশ্রুতিও দেওয়া হয়, যদিও তা বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকার গঠনের পর আবারও আন্দোলনের নামে এমপিওভুক্ত শিক্ষকরা টানা 22 দিনের আন্দোলনের পরে 25% উৎসব ভাতা বাড়ানো এবং বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা কার্যকরের ঘোষণা দেয় সরকার। তবে বাজেটে বরাদ্দ দেয়া হলেও প্রজ্ঞাপন জারি না করায় আবারও রাস্তায় নামেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা। দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার হয়েছেন বলে জানান তারা। আমাদের শিক্ষক আমরা নিপীড়িত, নির্যাতিত, আমরা বিশাল এক বৈষম্যের শিকার। একই দেশে একই শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটি টিচারের, সকল টিচারের দেশব্যাপী যে দূর থেকে আসা, বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকদের একটাই মাত্র দাবি, প্রাণের দাবি আমাদের শিক্ষাকে জাতীয়করণ করা চাই। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে এবং আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ও শান্তি বিনোদন এবং উৎসব ভাতা এগুলো দিতে হবে। জাতীয়করণ সহ শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দেওয়ার দাবি এমপিওভুক্ত শিক্ষকদের। এ নিয়ে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনায় বসেন 12 সদস্যের প্রতিনিধি দল। জাতীয়করণ তো আছেই, এর সঙ্গে মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব তাদের। আমরা বাড়ি ভাড়া পাচ্ছি 1000 টাকা, চিকিৎসা ভাতা পাচ্ছি 500 টাকা, আমাদের নেই পেনশন সুবিধা, আমাদের নেই শান্তি বিনোদনের সুবিধা, আমাদের নেই আমাদের সন্তানের শিক্ষা ভাতা। আমরা এমন একটা পর্যায়ে এসে পড়েছি যে পেটে ক্ষুধা, কাঁধে বোঝা। সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমাদের যত প্রকার বৈষম্য আছে সব কিছু দূর করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হোক। পরে প্রেস ক্লাবের সামনে এক ব্রিফিংয়ে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি বলেন, মন্ত্রণালয়ের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস মিলেছে, তবে 14 সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পূর্ণ কর্মবিরতি সহ প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। বুধবার সকাল 10টা থেকে প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করেন শিক্ষকরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সরকার গঠনের আগেই এনসিপি সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বুধবার মাদারীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের প্রায় সব ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে এনসিপি নেতারা। অনির্বাচিত সরকারের হাতে দেশ নিরাপদ নয় উল্লেখ করে খায়রুল কবির খোকন বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে আরেকটি 111 ঘটতে পারে। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিগত দিনের রাজপথে লড়াই সংগ্রামে সক্রিয়দের দল মূল্যায়ন করবে বলেও জানান তিনি। পল্লবী থানার 3 নম্বর ওয়ার্ডের কর্মী সভায় আমিনুল হক আশা জানান, ছাত্রদল সব সময় গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
ঢাকা মহানগর পশ্চিমাঞ্চলের পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ডের এই কর্মী সভা। থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল বলেন, রাজপথের লড়াই সংগ্রামের মাধ্যমে দেশ গঠনে কাজ করছে তার সংগঠন। রাজপথে ২৪শে জুলাই আন্দোলনে এই মিরপুর ১০ নম্বরে ছাত্রদলের নেতা কর্মীরা ওই স্বৈরাচার শেখ হাসিনার পুলিশের সামনে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক জানান, দুঃসময়ে মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনকারী নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করবে বিএনপি। নিষিদ্ধ সংগঠন বিগত সাড়ে ১৫ বছরে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যেভাবে ছাত্র রাজনীতির নামে কুলুষিত করেছে, এই রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ এবং জাতীয়তাবাদী ছাত্রদল চায় না। স্বৈরাচারী শাসনামল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ করেছেন। রাজপথে স্বৈর শাসকের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রত্যেকটি নেতাকর্মীকে উদ্বুদ্ধ করেছেন। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৭ বছর ধরে দেশের ইতিহাস বিকৃতি করেছে। স্বৈরাচার সরকার তাদের নিজের মতো করে পাঠ্যপুস্তকে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে আমাদের সন্তানদের সামনে উপস্থাপন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যেকটি ওই স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটি আন্দোলনে রাজপথে ছিল। বিগত দিনে যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছেন তাদের মূল্যায়ন করা হবে বলেও জানান আমিনুল হক। রাজপথের অকুতোভয় সৈনিক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবার আগে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে আন্দোলনকারীদের যে ৩ দফা দাবি তা বাস্তবায়ন সময় সাপেক্ষ ব্যাপার বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। বুধবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে তৃতীয় পক্ষের কেউ যেন সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা নিতে না পারে তা খেয়াল রাখতে হবে। আমরা কি সরকারের সাথে বিনা কারণে বিরোধ সৃষ্টি করতে চাই, নাকি এইসব বিশৃঙ্খল সৃষ্টি করে অন্য কোনোভাবে ফায়দা লুটতে চাই, সেটাও আমাদেরকে আরেকবার চিন্তা করতে হবে। এই সুযোগ আমরা সবসময় দিতে চাই না। আমরা তাদের প্রতি সহনীয় এবং সীমাবদ্ধভাবে সহনীয় থাকার চেষ্টা করছি, কিন্তু এটা যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চলে যায়, তারা যদি মনে করে আইন শৃঙ্খলা বাহিনীর বিশৃঙ্খলা সৃষ্টি, জনভোগান্তি সৃষ্টি হচ্ছে, সেটা তারা ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি। কক্সবাজারে ১,৩০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। এক বছরে বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে এগুলো জব্দ করা হয়। বুধবার সকালে কক্সবাজার ৩৪ বিজিবি এর প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, কোকেন, গাঁজা, হেরোইন, আফিম, মদ, সিগারেট, ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার ট্যাবলেট। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কক্সবাজার পুলিশ সুপার এবং বিজিবির রিজিয়ন কমান্ডার। বাহিনী এখানে একযোগে আমাদের মধ্যে আন্তঃসমন্বয় রেখে আমরা একযোগে কাজ করে যাচ্ছি। আমাদের অলরেডি আমার কাছে যেটুকু মনে হয় মাদকদ্রব্য অনেকটা আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, জাতীয় পর্যায়ে আন্দোলন তৈরি, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক বিরোধী সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এই মরণব্যাধির বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত রাখতে হবে। পঞ্চগড়ের হাড়িভাষা সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে হাড়িভাষা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। এর আগে মঙ্গলবার রাতে তাদের বাংলাদেশে পুশিন করা হয়। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১৩ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। আটক ব্যক্তিদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে বিজিবি। আটককৃতরা দীর্ঘদিন ভারতে বসবাস করেছেন। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির মতামতকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নীতি কাঠামোর সরাসরি লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা।
বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় এমন মন্তব্য করেন তারা। আর স্টেক হোল্ডার মিটিংয়ের নামে তামাক কোম্পানির মতামত গ্রহণের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার জোর দাবি জানিয়েছে হেলথ রিপোর্টার্স ফোরাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী। ম্যানচেস্টার সিটি ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব এভারটনে যোগ দিয়েছেন জ্যাক গ্রিলিশ। তবে স্থায়ীভাবে ইতিহাদ স্টেডিয়াম ছাড়া হচ্ছে না তার। মার্সিসাইডের ক্লাবটি তাকে এই মৌসুমের জন্য ধারে দলে টেনেছে। 29 বছর বয়সী গ্রিলিশ চলতি মৌসুমে ষষ্ঠ ফুটবলার হিসেবে এভারটনে যোগ দিলেন। অ্যাস্টন ভিলা থেকে 2021 সালের আগস্টে 100 মিলিয়ন পাউন্ডের ব্রিটিশ রেকর্ড ফিতে সিটিতে যোগ দিয়েছিলেন গ্রিলিশ এবং ক্লাবটির হয়ে 150টিরও বেশি ম্যাচ খেলে জিতেছেন 3টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং একটি FA কাপ। শেষ করছি মোহনা সংবাদ, তবে শিরোনামগুলো আরও একবার। তিন দিনের মালয়েশিয়া সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন খাতে ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। ভোট বানচালের হুমকিকে স্বৈরাচারের পতধ্বনি মনে করছে বিএনপি। আগামীতে সিলেকশন নয়, ইলেকশন চায় জামায়াত। এবং জুলাই গণহত্যার বিচারে ব্যাঘাত ঘটালে কঠোর শাস্তি, হুঁশিয়ারি ট্রাইব্যুনালের। লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ 21 আগস্ট। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।